আসসালামু আলাইকুম সবাইকে। ভৌত জগৎ এবং পরিমাপের সেকেন্ড লেকচার সবাইকে স্বাগতম। এন্ড আজকের লেকচারটায় আমরা ছোট্ট কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করব, যেখানে তোমার শক্তি নিয়ে একটু আলোচনা করব। এরপর আমরা খুব বেশি সময় নিব না, আমরা এই লেকচারটা ছোট্ট একটা লেকচার। তোমাদের এই লেকচারটা আশা করি বোরিং লাগবে না, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এর মাধ্যমে আমাদের জানা হয়ে যাবে। একটু তোমরা আমার সাথে থাকো অ্যান্ড পুরো লেকচারটা অবশ্যই তুমি কি করবা, নোট করবা। অ্যান্ড নোটটা অবশ্যই সুন্দর করে করবা। অ্যান্ড নোটটা করার পরে আবার তুমি ক্লাস শেষে নোটটা আবার দেখবা, ঠিক আছে? দেখো আমাদের আজকের টপিক কি আছে। অ্যান্ড আজকের টপিকটা তোমার কইরে ভাই, দেখো আজকের টপিকটা আমাদের ফার্স্টে যে টপিকটা আসবে সেটা তোমার ভৌত জগৎ এবং পরিমাপ আছে, ঠিক আছে? দেন এই টপিকের প্রথমে যেটা আসবে আমাদের তোমার সেটা শক্তি। কি তোমার শক্তি। দেখো আজকে আমাদের শক্তি নিয়ে একটু কথাবার্তা বলা হবে এখানে, অল্প একটু। দেখো শক্তির এখানে কি বলা হয়েছে, তোমার এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে কি তোমার শক্তি কি তোমার, দেখো কাজ করার সামর্থ্য কি তো শক্তি বলে নাকি তোমার শক্তি কি? দেখো তো শক্তি তোমার শক্তি তোমার কাজ করার সামর্থ্য। একটু মোটা করি না, শক্তি তোমার কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা অর্থাৎ তোমার এই দেখো শক্তি যেটা, এই যে শক্তি যেটা আছে না, এই শক্তির তোমার বাড়া কমা নাই, বৃদ্ধি বা হ্রাস নাই। কি নাই তোমার? শক্তির বৃদ্ধি বা হ্রাস নেই, হ্রাস নেই। শক্তির বৃদ্ধি বা হ্রাস নেই, জাস্ট এরা একটা থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এরা শুধু এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। কি হয়? এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়, সমস্যা নেই। এন্ড দেখো তোমার শক্তির তুমি বিভিন্ন ধরনের শক্তি দেখতে পাইবা। এন্ড তুমি কি করতে পারবা? বিভিন্ন ধরনের শক্তি দেখতে পাইবা। এখন এর মধ্যে আছে তোমার দেখো এর মধ্যে তুমি কি পাইবা? দেখো এর মধ্যে পাইবা তোমার কইরে ভাই, বুঝছে না কেন? দেখো এর মাঝে তুমি পাইবা গতি শক্তি, বিভব শক্তি, তাপ শক্তি। কি তোমার? দেখো গতি শক্তি পাইবা, গতি শক্তিটা তোমার কি? গতি শক্তিটা তোমার বস্তুর কোনো কিছু গতির জন্য অর্জন করে। তোমার কি? তোমার গতি শক্তি যেটা কোনো কিছুর গতির জন্য অর্জন করে। কি তোমার? কোনো কিছুর গতির জন্য অর্জন করে, ঠিক আছে? দেন তোমার উদাহরণ যদি তুমি কি দিতে পারো, তাহলে কি তোমার দৌড়ানো। তুমি যদি দৌড়াও, সেটা কি তোমার এক প্রকার গতির জন্য তোমার যে একটা কাজ করার সামর্থ্য অর্জন হয়েছে, সেটাই কি হবে? সেটা তোমার গতি শক্তি হবে। এখন তোমার বিভব শক্তি। বিভব শক্তি তোমার অবস্থান পরিবর্তনের জন্য অর্জিত শক্তি। এটা কি তোমার? অবস্থান পরিবর্তনের জন্য
অর্জিত কি তোমার শক্তি। তোমার অবস্থান পরিবর্তনের জন্য অর্জিত শক্তিকে তোমার কি বলা হয়, বিভব শক্তি। কোনো একটা বস্তুকে যদি তুমি উচ্চতায় নিয়ে যাও, দেখো কোনো একটা বস্তুকে কোনো বস্তুকে তোমার হচ্ছে উপরের দিকে উঠালে উঠালে সেটা কি উঠালে সেটা কিসের উদাহরণ হবে, উপর দিকে উঠালে সেটা হচ্ছে তোমার উপর দিকে উঠালে সেটা কি তোমার বিভব শক্তির একটা এক্সাম্পল হবে, বুঝছো? সেটা হচ্ছে তোমার বিভব শক্তির একটা এক্সাম্পল হবে। এরপরে দেখো তো কি আছে, দেখো এরপরে আছে তোমার হচ্ছে হচ্ছে তড়িৎ শক্তি। কি তোমার তড়িৎ শক্তি। তড়িৎ শক্তিটা কি তোমার, তড়িৎ শক্তিটা কি, তড়িৎ শক্তি তার মানে কি, তুমি দেখলেই কিন্তু বুঝতে পারতেছো। তড়িৎ তার মানে কি তোমার চার্জিত কণিকা থেকে যে শক্তি উৎপন্ন হবে, তোমার কি চার্জিত কণিকা থেকে উৎপন্ন শক্তি। চার্জিত কণিকা থেকে উৎপন্ন কি তোমার কি হবে, এটা চার্জিত কণিকা থেকে উৎপন্ন। দেখো চার্জিত কণিকা থেকে উৎপন্ন শক্তিকে তড়িৎ শক্তি বলে। উৎপন্ন শক্তিকে তোমার কি বলে, তড়িৎ শক্তি বলে, বুঝছো? চার্জিত কণিকা থেকে উৎপন্ন শক্তিকে যেটা হচ্ছে আমরা হচ্ছে বিদ্যুৎ হিসেবে ইউজ করি। দেখো যেটাকে আমরা বিদ্যুৎ হিসেবে ব্যবহার করি, বুঝছো? যেটাকে আমরা কি করি, বিদ্যুৎ হিসেবে ব্যবহার করি। এন্ড এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার তাপ শক্তি। দেখো তাপ শক্তিটা কি তোমার, দেখো তাপ শক্তি কি তোমার হবে, দেখো তাপ শক্তি হচ্ছে অণু বা পরমাণুর অনিয়মিত চলনের জন্য উৎপন্ন হয়। দেখো অণু বা পরমাণুর তোমার কি অনিয়মিত চলনের জন্য উৎপন্ন শক্তি। অনিয়মিত চলনের জন্য উৎপন্ন শক্তি। অনিয়মিত চলনের জন্য যে উৎপন্ন শক্তি হয় সেটা হচ্ছে তোমার কি তাপ শক্তি। এরপরে যেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে আলো বা তড়িৎ চৌম্বকীয় শক্তি। আলো বা তড়িৎ কি তোমার চৌম্বকীয় শক্তি। দেখো আলো বা তড়িৎ চৌম্বকীয় শক্তিটা কি তোমার, আলো বা তড়িৎ চৌম্বকীয় শক্তি হচ্ছে তোমার তরঙ্গের মাধ্যমে বহন করা এক অন কাইন্ড অফ শক্তি, যেটা হচ্ছে তোমার তরঙ্গের মাধ্যমে বহন করা হয়। আলো বা তড়িৎ কেন্দ্রীয় শক্তিটা কি, তড়িৎ চৌম্বকীয় শক্তি কি তোমার, যেটা হচ্ছে তোমার তরঙ্গের মাধ্যমে বাহিত হয়। তো যে সকল শক্তি তোমার তরঙ্গের মাধ্যমে কি হবে, দেখো যে সকল শক্তি তরঙ্গের মাধ্যমে বহন করা শক্তি, এটা কি তোমার, দেখো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে বহন করা শক্তি। তড়িৎ চৌম্বকীয় বহন তোমার মাধ্যমে যে শক্তি বহন করা হয় সেটাকে আমরা কি বলি, আলো বা হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় শক্তি বলে। এরপরে দেখো তো কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার, দেখো এরপরে আছে হচ্ছে আমাদের
দেখো এরপরে আছে হচ্ছে আমাদের আর দুইটা শক্তি মেবি বাদ আছে। দেখো ফার্স্টটা হচ্ছে তোমার পারমাণবিক শক্তি। কি তোমার পারমাণবিক শক্তি। দেখো পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি, বুঝছো? পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তিটা কি তোমার পরমাণু নিউক্লিয়াসের বিভাজন এবং সংযোজনের মাধ্যমে যে শক্তি অর্জিত হয়। কি তোমার পরমাণুর নিউক্লিয়াসের সংযোজন ও বিয়োজনের মাধ্যমে। দেখো সংযোজন বলতে কি বোঝায়? ফিউশন বোঝায়। আর বিয়োজন বলতে কি? ফিশন বোঝায়। সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে যে শক্তি অর্জিত হয় তাকে পারমাণবিক শক্তি বলে। পারমাণবিক শক্তি বলে। পারমাণবিক শক্তি দ্বারা কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। এগুলো দ্বারা এ শক্তি দিয়ে বিদ্যুৎ এবং অস্ত্র কি করা হয়? তৈরি করা হয়। যেগুলো হচ্ছে তোমার ক্ষেপণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্রগুলো কি দ্বারা তৈরি করা হয়? পারমাণবিক শক্তি দ্বারাই তো তৈরি করা হয়। এখন এগুলো কি তোমার ক্ষেপণাস্ত্র যেগুলো আছে, যেগুলো হচ্ছে মারাত্মক, নিমেষে হচ্ছে তোমার পৃথিবীর বিশাল একটা অংশকে তোমার হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারে, সেইটা আর কি। দেন হচ্ছে তোমার রাসায়নিক শক্তি। দেখো রাসায়নিক শক্তি। তোমার রাসায়নিক শক্তিটা কি? তোমার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তাকে হচ্ছে আমরা রাসায়নিক শক্তি বলি। কি তোমার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তাকে কি বলে? তাকে রাসায়নিক শক্তি বলে। রাসায়নিক শক্তি বলে। বুঝছো? ওকে, এতটুকু হয়েছে। এই তো আমাদের শক্তি নিয়ে আলোচনা ছিল, এতটুকুই। এরপরে দেখো শক্তি নিয়ে শেষ। এরপরে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের পরিসর। পদার্থবিজ্ঞান হচ্ছে তোমার অলরেডি কোন কোন সেক্টরে হচ্ছে কাজ করে ফেলছে, এই সকল ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। দেখো তুমি এখন যেদিকে তাকাও, এমন কোনো স্কোপ নাই যেখানে তোমার ফিজিক্স নাই। প্রত্যেকটা স্কোপে তোমার হচ্ছে ফিজিক্স, মানে হিউজ পরিমাণে ফিজিক্স ইউজ করা হয়েছে। তুমি চারদিকে তাকাও, তোমার এদিকে তাকাও, ওদিকে তাকাও, সব জায়গায় ফিজিক্স ইউজ করা হয়েছে। তাহলে আমরা জানি কি পদার্থবিজ্ঞান এখন সীমাবদ্ধ কোনো জ্ঞান নয়, সকল জায়গায় এখন এর অবদান বিদ্যমান। কি তোমার পদার্থবিজ্ঞান এখন কোনো কি না সীমাবদ্ধ জ্ঞান নয়। এটা কি তোমার সীমাবদ্ধ জ্ঞান নয়, সকল জায়গায় এর অবদান বিদ্যমান। ঠিক আছে না? দেন আধুনিক প্রযুক্তিতে সবচেয়ে বেশি অবদান কার? ইভেন আধুনিক প্রযুক্তিতে সবচেয়ে বেশি অবদান পদার্থবিজ্ঞানের। দেন এটা লিখো, এটাও লিখো, গুরুত্বপূর্ণ এটা। আধুনিক
প্রযুক্তিতে সবচেয়ে বেশি অবদান পদার্থবিজ্ঞানের। বুঝছো, সবচেয়ে বেশি অবদান কার? পদার্থবিজ্ঞানের। এন্ড তুমি দেখবা পদার্থবিজ্ঞান এমন কোনো সেক্টরে নাই, এখন দেখবা পদার্থবিজ্ঞান এত বড় একটা সেক্টর হয় যেখানে তুমি দেখবা যে তোমার একটার সাথে আরেকটা মিলে নতুন একটা সেক্টর গঠন করছে, নতুন সেক্টর গঠন করছে, সেক্টর গঠন করছে। ফার্স্ট অফ অল তুমি দেখবা যে অ্যাস্ট্রোনমি এন্ড হচ্ছে তোমার ফিজিক্স। দেখো অ্যাস্ট্রোনমি প্লাস ফিজিক্স, অ্যাস্ট্রোনমি আর হচ্ছে তোমার ফিজিক্স, এই দুইটা একসাথে ইউজ করে তোমার তৈরি করা হয়েছে কি? অ্যাস্ট্রোফিজিক্স। এখন কথা হচ্ছে ভাই অ্যাস্ট্রোনমিটা কি বলো? অ্যাস্ট্রোনমি কি বলো? অ্যাস্ট্রোনমিটা কি জানো? অ্যাস্ট্রোনমিটা কি? ফিজিক্স জানি ভাই, অ্যাস্ট্রোনমিটা কি? অ্যাস্ট্রোনমিটা জানো কিনা একটু বলো তোমাকে। অ্যাস্ট্রোনমি একটু আননোন লাগতেছে না? দেখো অ্যাস্ট্রোনমি আমি একটু তোমাকে বোঝাই। অ্যাস্ট্রোনমি হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞান। অ্যাস্ট্রোনমিটা কি তোমার? অ্যাস্ট্রোনমি হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানে কোন সকল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হইতো জানো? জ্যোতির্বিজ্ঞান হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞান তোমার কি জানো? এটা জ্যোতির্বিজ্ঞান কি বলো তো একটু? জ্যোতির্বিজ্ঞান বা হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমিটা কি? জ্যোতির্বিজ্ঞান বা হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমিটা কি? তুমি দেখবা যে আগে যারা হচ্ছে তোমার বিশেষ করে হচ্ছে ভারত উপমহাদেশের দিকে মানুষ হচ্ছে তোমার চন্দ্র গ্রহ এইগুলার যে ব্যাপার স্যাপার আছে না, এইগুলা নিয়ে কি করতো? তোমার চন্দ্র গ্রহ ইত্যাদি সূর্যর মহাবিশ্বের ইত্যাদি যে গতি আছে না, গতি বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে অধ্যয়ন করার হচ্ছে এটা একটা শাখা, যেখানে তোমার হচ্ছে তারা দেন হচ্ছে তোমার গ্রহ নক্ষত্র ইত্যাদির গতি নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞান। অ্যান্ড তোমার হচ্ছে বুঝছো, এটা তো তোমার বিশেষ এক কথা হচ্ছে তোমার মহাবিশ্বের যে সকল বস্তুকণা আছে, তোমার হচ্ছে গ্রহ উপগ্রহ দেন তোমার হচ্ছে তারা নক্ষত্র, এই সকল ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমি। আর ফিজিক্সটা কি এটা তো জানো, ফিজিক্স আর অ্যাস্ট্রোনমি মিলা যেটা গঠিত হচ্ছে তোমার অ্যাস্ট্রোফিজিক্স। এখানে তোমার অ্যাস্ট্রো দ্বারা হচ্ছে তোমার অ্যাস্ট্রোটা হচ্ছে অ্যাস্ট্রোনমি থেকে, অ্যান্ড ফিজিক্স তো ফিজিক্স থেকে আসছে, বুঝতেই পারছো? বুঝছো? ওকে। অ্যান্ড এরপরে হচ্ছে তোমার এই দেখো এটা কেটে দিই, এটাকে আমরা কয়েকটা কপি করে ফেলি। তারপরে দেখো তোমার বায়োলজি প্লাস হচ্ছে তোমার ফিজিক্স। বায়োলজি আর ফিজিক্স হচ্ছে দুইটা মিলে আবার গঠন করছে হচ্ছে তোমার কি গঠন করছে? আবার গঠন করছে হচ্ছে তোমার বায়োফিজিক্স। এই দুইটা মিলে গঠন করছে তোমার বায়োফিজিক্স। বুঝছো? তোমার হচ্ছে বায়োফিজিক্স গঠন করছে, যেখানে বায়োলজি রিলেটেড, বায়োলজির সাথে বায়োলজি এবং হচ্ছে তোমার কি করছে? পদার্থবিজ্ঞানের সাথে একটা সম্পর্ক দাঁড় করেছে। সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে তোমার বায়োফিজিক্সের মাধ্যমে। এটা কিন্তু তোমার স্বতন্ত্র একটা শাখা, ফিজিক্স এবং হচ্ছে তোমার বায়োলজি নিয়ে, তার মানে কি তোমার পদার্থবিজ্ঞানের একটা কি আছে, একটা পদচরণ কোথায় আছে? বায়োলজিতে আছে। একটা পদার্থবিজ্ঞানের একটা কি আছে? অবদান হচ্ছে তোমার বায়োলজিতে হিউজ পরিমাণ আছে। এরপরে তোমার হচ্ছে কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স নিয়ে গঠিত হয়েছে তোমার কেমিস্ট্রি প্লাস ফিজিক্স নিয়ে গঠিত হচ্ছে তোমার
ফিজিক্স নিয়ে গঠিত হচ্ছে তোমার কেমিক্যাল ফিজিক্স। দেখো কেমিক্যাল ফিজিক্স বুঝছো, কি গঠিত হচ্ছে তোমার কেমিক্যাল ফিজিক্স। এখানে তোমার হচ্ছে কেমিস্ট্রি এবং হচ্ছে তোমার ফিজিক্সের মধ্যে একটা সম্পর্ক দাঁড় হয়ে গেছে। কি হয়েছে তোমার কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্সের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করে ফেলেছে কিভাবে, তোমার হচ্ছে কেমিক্যাল ফিজিক্স এই নতুন শাখার মাধ্যমে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার জিওলজি প্লাস ফিজিক্স। জিওলজি প্লাস ফিজিক্স মিলে গঠিত করছে হচ্ছে তোমার জিও ফিজিক্স বুঝছো। এন্ড এই যে জিও ফিজিক্স যে গঠিত হইলো, জিও ফিজিক্সের এইখানে দুইটা জিনিসের সংমিশ্রণ করছে। একটা হচ্ছে তোমার জিওলজি, একটা জিওলজিটা কি তোমার ভূতত্ত্ব যেটাকে বলা হয়, তার মানে কি ভূতত্ত্বের সাথে তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা সম্পর্ক কিন্তু এখানে দাঁড় হয়ে গেলো। তার মানে কি দেখো, তুমি হচ্ছে ওইখানে ফার্স্ট হবে প্রথমে কি হলো তোমার বায়োলজির সাথে না অ্যাস্ট্রোনমি অর্থাৎ হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞানের সাথে একটা সম্পর্ক দাঁড় করাইলাম আমরা করিনি অলরেডি, মানে এগুলো হয়ে গেছে। এরপরে কি করছি বায়োলজি এবং ফিজিক্স। তার মানে কি তোমার দেখো ফিজিক্স কিন্তু সবটা প্লেসে কিন্তু অবদান রাখতেছে। তারপর কি আমরা কেমিস্ট্রির সাথে হচ্ছে একটা সম্পর্ক দাঁড় করাইলাম, এন্ড ওইখানে আমরা কি পেলাম কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স মিলা হচ্ছে নতুন নতুন জিনিস হচ্ছে ওখানে আবিষ্কার করতেছে। এরপরে হচ্ছে তোমার জিওলজি আর হচ্ছে তোমার ফিজিক্স, এই দুইটা মিলে একটা পেলাম যেটা হচ্ছে তোমার জিও ফিজিক্স। এরপরে হচ্ছে তোমার মেডিকেল সায়েন্স প্লাস ফিজিক্স। মেডিকেল সায়েন্স প্লাস ফিজিক্স। মেডিকেল সায়েন্স প্লাস ফিজিক্স এই দুইটা মিলে কি গঠন করছে, হচ্ছে তোমার মেডিকেল ফিজিক্স। কি তোমার মেডিকেল ফিজিক্স। এন্ড এইখানে তোমার চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান এখানে রাখা হয়েছে। এন্ড চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান এখানে হয়েছে। তুমি দেখবা এখন তোমার চিকিৎসা বিজ্ঞানের যত তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে যন্ত্রপাতি আছে, সেগুলো হচ্ছে তোমার মেডিকেল সায়েন্স প্লাস ফিজিক্স অর্থাৎ মেডিকেল ফিজিক্সের অবদান। এন্ড এইটার অবদান এত বেশি যে পুরো বিশ্বে তোমার পুরো বিশ্ব বলো বাংলাদেশ বলো সব জায়গায় হচ্ছে চিকিৎসার তোমার সুন্দর একটা দিক উন্মোচন হয়েছে। অ্যান্ড এই সুন্দর দিকটার মাধ্যমে আমরা খুব সহজে খুব ইজিলি এখন চিকিৎসা নিতে পারতেছি। অ্যান্ড এই চিকিৎসা নেওয়ার মাধ্যমে আমরা ইজিলি আমাদেরকে রোগবালাই থেকে রক্ষা করতে পারতেছি এবং হচ্ছে অনেক সহজে আমরা হচ্ছে রোগবালাই নির্ণয় করতে পারতেছি, যেটা আমাদের জন্য খুব জরুরি ছিল। ইভেন দেখবা যে তোমার 4-5 বছর আগে যে জিনিসটা হচ্ছে আমাদের জন্য কঠিন ছিল, ওই জিনিসটা এখন আমাদের জন্য একদম ইজি হয়ে গেছে। ওইটা হচ্ছে আমরা খুব ইজিলি এখন কি করতে পারি। ওইটা দেখো আগে তোমার যক্ষা রোগটা শুনলেই মনে হতো কি এটা কি জানো, এন্ড এর কোনো হচ্ছে তোমার প্রতিষেধক নাই, কোনো চিকিৎসা নাই। এখন এগুলো কিন্তু বের হয়েছে। ইভেন কিছুদিন আগে তোমরা করোনা দেখলা, এগুলা নিয়ে তারপরে তুমি দেখলা হচ্ছে তোমার হাড্ডি ফেটে গেলে এগুলো আগে তো দেখা যেত না এক্সরে করার আগে। এক্সরে বের হইলো, তারপরে হচ্ছে তোমরা খুব ইজিলি হচ্ছে আমরা দেখতে পারি হাতের কোথাও ফাইটে গেছে কিনা, কোথাও কি হয়েছে কিনা। এগুলো তো আমাদের জরুরি, এগুলো হচ্ছে আমাদের জীবনে বড় অবদান রাখতেছে। বাট এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের চিকিৎসা খাতে ভালো অবদানের সাথে সাথে আমরা কিন্তু উপকারী হচ্ছি। এইখানে দেখো ফিজিক্সের বড় একটা অবদান আছে। তার মানে বুঝতে পারতেছি আমাদের মোটামুটি সব দিকেই ফিজিক্সটা বড় লেভেলের একটা অবদান রাখতেছে। এই অবদান তোমার হচ্ছে কি, এইটাকে আসলে তোমার পদার্থবিজ্ঞানে কি বলা হয়, তোমাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের পরিসর বা পদার্থবিজ্ঞান কোথায় কোথায় নিজের অবদান রাখছে সেইটা বোঝানো হচ্ছে। এরপরে আরো কয়েকটা তোমার অবদান আছে যেগুলো আমি একটু লিখে দেই। এই দেখো, এখন তুমি দেখো ন্যানো টেকনোলজি আছে না, এগুলো কিন্তু তোমার ফিজিক্সের অবদান। এগুলো কিসের অবদান,
দেখো আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার ফিজিক্সের অবদান, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল একটা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স। তোমার কি কোয়ান্টাম মেকানিক্স, দেন হচ্ছে তোমার আপেক্ষিক তত্ত্ব, এগুলো তো নাম শুনছো, আপেক্ষিক তত্ত্ব, দেন হচ্ছে তোমার কণিকা পদার্থ বিজ্ঞান, এরপরে হচ্ছে তোমার নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। কি তোমার নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, তা হচ্ছে তোমার নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, এগুলো কি তোমার পদার্থ বিজ্ঞানের পরিসর। দেখো এর সাথে আরো কি কি আছে, তোমার হচ্ছে ন্যানো টেকনোলজি আছে না, ন্যানোটেকনোলজি, তার হচ্ছে তোমার সুপার কন্ডাক্টর কি জানো, যেখানে হচ্ছে তোমার খুব অল্প রোদের মাধ্যমে অল্প রোদের ভিতর দিয়ে অনেক বেশি প্রবাহ করা যায়। তার হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম কম্পিউটিং, এই সকল ব্যাপার স্যাপার মাধ্যমে আমরা কি করতে পারি, ফিজিক্সকে আরো এগুলো কি করছে, আমাদের পরিসরটা অনেক বৃদ্ধি করছে এবং হচ্ছে আমাদের জীবনকে এগুলো কি করছে, সহজ করে ফেলছে। সো এইগুলোর হচ্ছে আমাদের জীবনে এগুলোর অবদানের কি নাই, এগুলোর অবদানের শেষ নাই, এগুলো তুমি ব্যাখ্যা করে শেষ করতে পারবা না, বুঝছো? ব্যাখ্যা করে হচ্ছে তুমি শেষ করতে পারবা না, শেষ করতে পারবা না। এখন দেখো আমরা হচ্ছে এইটা আমাদের শেষ, এখন যাবো হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ ও পদার্থবিজ্ঞানের শ্রেণী বিভাগ। এখন দেখো পদার্থবিজ্ঞানের শ্রেণী বিভাগ যদি দেখতে যাও তুমি হচ্ছে বেসিক্যালি 3টা হচ্ছে শ্রেণী পাইবা পদার্থবিজ্ঞানে। কয়টা তুমি? 2টা। দেখো পদার্থবিজ্ঞানের 2টা শ্রেণী পাইবা। তোমার পদার্থবিজ্ঞান, একটু আগে যেটা আমরা দেখাইছিলাম আর কি, পদার্থবিজ্ঞান, তোমার এইটাকে বিষয়বস্তুর উপর 2 ভাগে ভাগ করা যায়। পদার্থবিজ্ঞানকে আমরা বিষয়বস্তুর উপর বেসিক্যালি কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 2 ভাগে ভাগ করতে পারি। এন্ড এর মাঝে তোমার ফার্স্টে যেটা আসবে একটা, আমরা কি একটু কিন্তু এটা দেখছি, আমরা কি দেখছিলাম? ক্লাসিক্যাল, এন্ড এর আরেকটা নাম কি ছিল তোমার? প্রচলিত পদার্থবিজ্ঞান। দেখো প্রচলিত পদার্থ বিজ্ঞান, প্রচলিত পদার্থবিজ্ঞান, যাকে ইংলিশে কি বলা হয়? ক্লাসিক্যাল। আমি নিচে লিখে দিই, ঠিক আছে? ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞান, প্রচলিত পদার্থবিজ্ঞান বা হচ্ছে তোমার ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, ঠিক আছে? এটা গেল। আরেকটা ভাগ হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান বা হচ্ছে তোমার মডার্ন ফিজিক্স। কি তোমার? আধুনিক পদার্থ বিজ্ঞান, যেটা হচ্ছে তোমার মডার্ন ফিজিক্স। আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স, এর মধ্যে কোনগুলো পড়ে দেখো তো? আধুনিক, আমার দেখো উচ্চারণগুলো কেমন হচ্ছে, আধুনিক, দেন হচ্ছে কি যেন বললাম, প্রচলিত না কি যেন একটা বলে ফেলছিলাম না। দেখো প্রচলিত পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। এই যে প্রচলিত পদার্থবিজ্ঞান সাধারণত অনেক আগের,
যেটা হচ্ছে তোমার অনেক আগে যে পদার্থবিজ্ঞানের নিয়মগুলো ইউজ করা হইতো। এখন যেগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে পড়ে। বুঝছো? ওকে, এখন দেখো তোমার প্রচলিত পদার্থবিজ্ঞানের মধ্যে যে সকল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর মধ্যে কি কি আছে দেখো। প্রচলিত পদার্থবিজ্ঞানের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে, দেখো আলোচনার বিষয়গুলো একটু দেখো। আলোচনার বিষয়গুলো রয়েছে তোমার, দেখো বলবিজ্ঞান, হচ্ছে তোমার শব্দবিজ্ঞান, বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, এগুলো কিন্তু তোমার হচ্ছে অনেক আগে থেকে হচ্ছে তোমার হচ্ছে চর্চা হয়ে আসতেছে, গবেষণা হয়ে আসতেছে, এগুলো হচ্ছে তোমার প্রচলিত। দেন এরপরে হচ্ছে তোমার তাপগতি বিজ্ঞান ও তাপগতি বিজ্ঞান। এরপরে আসছে তোমার বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান। এরপরে আছে তোমার হচ্ছে আলোক বিজ্ঞান। দেখা যাবে কি? হ্যাঁ, দেখা যাবে আলোক বিজ্ঞান। দেখো আমরা হচ্ছে যদি তোমাকে এমসিকিউতে বলবে যে নিচের কোনটি প্রচলিত পদার্থবিজ্ঞান নয়, আর নিচের কোনটি তোমার হচ্ছে প্রচলিত পদার্থবিজ্ঞান, নিচের কোনটি তোমার প্রচলিত পদার্থবিজ্ঞান নয়, এই রিলেটেড প্রশ্ন আসবে। এই রিলেটেড প্রশ্ন আসলে তুমি কোনগুলো দিবে? যে বল, দেন শব্দবিজ্ঞান, তাপবিজ্ঞান, দেন হচ্ছে বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, দেন আলোক বিজ্ঞান। এই অপশনগুলো জাস্ট একটু মনে রাখো। এটা কেন তুমি এমসিকিউতে খুব 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 গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে দেখো কি কি পড়ে। আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান। কি তোমার? আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান। আণবিক এবং হচ্ছে তোমার পারমাণবিক পদার্থবিজ্ঞান, যেটা হচ্ছে তোমার এখন অস্ত্রের কারখানায় বা সবচেয়ে বেশি ইউজ করা হয়। দেন এর সাথে হচ্ছে তোমার নিউক্লিয় পদার্থবিজ্ঞান, ওকে। দেন এর সাথে আছে তোমার হচ্ছে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান। এন্ড এরপরে আসতেছে তোমার হচ্ছে পার্টিকেল ফিজিক্স, পদার্থ বিজ্ঞান। দেখো এই যে তোমার হচ্ছে বিভিন্ন যে নাম আছে, বিভিন্ন নাম যে আছে, এই নামগুলো তোমার এমসিকিউর জন্য খুব খুব জরুরি, বুঝছো? এমসিকিউর জন্য আমাদের এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য লাগবে, বুঝছো? এমসিকিউর জন্য আমাদের লাগবে। এতটুকু হইলে আমাকে বলো, হয়েছে? ওকে। এরপর দেখো হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। পদার্থবিজ্ঞানে কি তোমার ক্রমবিকাশ। এখন তুমি ক্রমবিকাশের এইখানে যদি লক্ষ্য করো, প্রথমে যে জিনিসগুলো তোমার হচ্ছে মাথায় আসবে, পদার্থবিজ্ঞান তুমি যদি ক্রমবিকাশ লক্ষ্য করো, এন্ড তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি ধরো একটা কাজ করবা, যে কোনো একটা জিনিস করবা, তুমি ধরো প্রথমে যেদিনকা হচ্ছে তোমাকে ধরো বলা হইলো, এই যে একটা পেজ আছে, তোমাকে বলা হলো এটা লিখে দাও, ফার্স্টের দিন তুমি এটা করলা, তুমি লিখলা। ধরো তোমাকে একটা বলা হয়েছে, তোমার স্কুল সম্পর্কে লিখতে বলা হয়েছে, স্কুল সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে। প্রথমে তুমি ধরো কয়েকবার লিখছো, তুমি অনেকবার,
দেখো তুমি যতবার লিখবা এইটার থেকে এটা আর একটু বেটার হবে, এটা একটু বেটার, আর একটু বেটার, আর একটু বেটার, কি মানে যত লিখতে থাকবা ধীরে ধীরে কি হবে, তোমার জিনিসটা বেটার হবে। আর এইভাবে তোমার হচ্ছে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বের মাধ্যমে তোমার ফিজিক্সটা এত দূরে আসছে, এত বেটার অবস্থায় আসছে। দেন এর মাঝে কয়েকটা পর্ব বিদ্যমান, তার মধ্যে তোমার হচ্ছে ফিজিক্সের প্রথম পর্বটা কি দেখো, ফিজিক্সের কতগুলো পর্ব রয়েছে, এটা হচ্ছে তোমার ফার্স্টে তোমার আসবে হচ্ছে আদি পর্ব। আদি পর্ব তোমার হচ্ছে আদি পর্ব আসবে। দেন এরপরে আসবে তোমার কি, দেখো ফার্স্টে কি আসবে তোমার আদি পর্ব, তারপরে হচ্ছে তোমার দেখো আদি পর্ব আসবে। দেন হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান, প্রথমে আসবে তোমার হচ্ছে আদি পর্বের ব্যাপারটা। দেন এরপরে তোমার হচ্ছে অন্য একটা পর্ব আসবে, যে পর্বতে তোমার হচ্ছে দেখো আদি পর্ব যেটা আছে পদার্থবিজ্ঞানের যেটা আদি পর্ব, দেখো এইখানে তোমার যে সকল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হবে। আদি পর্বে তোমার দেখো আদি পর্ব অর্থাৎ তোমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের আগের পর্ব। এটা কি তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের আগের পর্ব বা হচ্ছে তোমার আগের অবস্থান। ওইখানে তোমার বিভিন্ন বিজ্ঞানী হচ্ছে তোমার বিভিন্ন জিনিস হচ্ছে উৎপন্ন করছে, তৈরি করছে। দেন ওই সকল ব্যাপার স্যাপার নিয়ে একটু একটু কথা বলা হয়েছে। দেন কোন বিজ্ঞানী কোন জিনিসটা ধারণা দিছে, অ্যান্ড কোন বিজ্ঞানী বলছে ওর মতামত ঠিক না, ওর মতামত আসলে সঠিক হয় নাই, আমার মতামত সঠিক। এই যে এই সকল কথাবার্তা যারা বলছে, দেখো এখানে প্রথমে যে বিজ্ঞানী আসে সেটা হচ্ছে তোমার বিজ্ঞানী হচ্ছে থেলিস, বিজ্ঞানী থেলিস। দেখো বিজ্ঞানী থেলিস, আর ওই থেলিস যে ছিল ওর দেশ কোনটা ছিল, দেশ ছিল হচ্ছে তোমার গ্রিক, গ্রিক। আর হচ্ছে তোমার সময়কাল ছিল হচ্ছে তোমার 586 থেকে হচ্ছে তোমার 624 BC। বুঝছো, এটা কত ছিল 500। এটা তোমার হচ্ছে বিজ্ঞানীর তোমার হচ্ছে পরিচয়, এটা হচ্ছে তোমার কি পরিচয়। এটাকে বিজ্ঞানী থ্যালিস, এটা কিন্তু আদি পর্বের প্রথম, আদি পর্বের যে হচ্ছে তোমার প্রথম সে। ওকে, কয়েকটা হয়েছে না? হ্যাঁ হয়েছে। দেখো বিজ্ঞানী থ্যালিস বলছে যে ধরো হচ্ছে তোমার বিজ্ঞানী থ্যালিস বলছে ধর্ম একটা কথা বলছে, ওইটা আমি মানি না, মানে ওইটা যদি তোমার নির্দিষ্ট যুক্তি না থাকে তাহলে আমি মানি না। তাহলে কি বলা যায়, সে সে হচ্ছে কোন ধর্মাবলম্বী হোক বা ধর্ম অবলম্বী না হোক সেটা ভিন্ন কথা, আমরা এখন পড়তেছি ওদিকে আসি, ঠিক আছে। দেখো বিজ্ঞানী থ্যালিস কি বলছে, তোমার প্রথম কার্যরত যুক্তি ছাড়া, যুক্তি বা প্রমাণ ছাড়া, এ কি বলছে তোমার, এ বলছে হচ্ছে তোমার যুক্তি বা প্রমাণ ছাড়া মন গড়া ধর্ম এবং পৌরাণিক কথা এ বলছিল যুক্তি বা প্রমাণ ছাড়া মন গড়া ধর্ম এবং হচ্ছে তোমার পৌরাণিক কথা স্বীকার করব না, এটা বলছিল স্বীকার করব না। এন্ড সাথে সাথে তোমার হচ্ছে সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করছিল। এই বেটা কি করছিল, তোমার সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করছিল। এন্ড এর হচ্ছে আরেকটা উপাদান কি তোমার, এ হচ্ছে তোমার সূর্য গ্রহণের তোমার কি করছিল, ভবিষ্যৎ বাণী করছিল। ভবিষ্যৎবাণী করেছিল, কিসের ভবিষ্যৎবাণী করছিল, তোমার সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিল। এটা বুঝছো, কি করছিল, সূর্যগ্রহণে তোমার ভবিষ্যৎবাণী কে করছিল, বিজ্ঞানী থ্যালিস। এর সাথে আরেকটা কথা বলছিল সে, আমি হচ্ছে পৌরাণিক বা হচ্ছে ধর্মকেন্দ্রিক কোনো কথা মানি না যদি এর প্রমাণ বা হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো যুক্তি থাকে।
এইটা বলছিল। এন্ড এরপরে আসে কে, এরপরে আসে হচ্ছে তোমার পিথাগোরাস। পিথাগোরাসের নামটা আমি তোমাদের জানা, ঠিক না? পিথাগোরাস নামটা, পিথাগোরাস নামটা পরিচিত না? আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, এটা পড়তে পড়তে তোমার হচ্ছে তোমরা কি বলে বিরক্ত হয়ে গেছো। এন্ড পিথাগোরাস হচ্ছে তোমার 527 বিসি এর হচ্ছে সময়কাল ছিল। এর সময়কাল ছিল 527 বিসি। এন্ড আরে কি করছিল, জ্যামিতি ছাড়াও কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল। এ হচ্ছে তোমার জ্যামিতির উপর একটা সূত্র দিছিল। এন্ড জ্যামিতিতে কি সূত্র দিছিল দেখো তো, জ্যামিতিতে কি দিছিল, অতিভুজ, এই যে অতিভুজ ইকুয়াল হচ্ছে তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা দিছিল। এছাড়াও হচ্ছে তোমার এইটা ছিল 1 নম্বর কাজ, এই যে একটা কাজ ছিল। এন্ড এর সাথে হচ্ছে তোমার কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল, এই যে তোমার কোন বিজ্ঞানী কি করছে এগুলো হচ্ছে তোমার মনে রাখা লাগবে, বুঝছো? এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ইভেন যারা হচ্ছে নার্সিং পরীক্ষা দিবা, নার্সিং এ যারা বা মেডিকেলে যারা পরীক্ষা দিতে চাও, ওদের জন্য এগুলো খুব মানে খুব বেনিফিট আসবে, খুব হচ্ছে উপকারী হবে। এখন এই সাথে সাথে তোমার ওই মানে ওই পড়াটা হয়ে যাচ্ছে, অ্যাডভান্স পড়া হয়ে যাচ্ছে, বুঝছো? দেখো এই জন্য তুমি কনসেপ্ট যদি ছোট থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়তে পারো, তাহলে এইটা তোমার বড় হয়ে অনেক বড় অবদান রাখে। দেখো ডেমোক্রিটাস, এন্ড বিজ্ঞানী ডেমোক্রিটাসের বাড়ি কোথায়? সেম গ্রিক ছিল। আর একজন ছিল কি দার্শনিক, মানে হচ্ছে সময়কাল ছিল 460 বিসি। 460 বিসি ছিল এর হচ্ছে সময়কাল। দেখো বিজ্ঞানের ডেমোক্রিটাসের সম্পর্কে তোমাদের বইতে কিছু দেওয়া আছে। ওই যে আমরা হচ্ছে কেমিস্ট্রিতে পড়ছিলাম, কেমিস্ট্রিতে বিজ্ঞানের ডেমোক্রিটাসের সম্পর্কে কিছু কিছু জিনিস দেওয়া আছে। এন্ড ওইখান থেকে কিন্তু ডেমোক্রিটাসকে আমরা মোটামুটি চিনি। এন্ড ওইখান থেকে কিন্তু আমরা ডেমোক্রিটাসকে মোটামুটি সবাই কিন্তু চিনি না? বলো তো ডেমোক্রিটাসকে। দেখো বিজ্ঞানের ডেমোক্রিটাস কি করছিল? ফার্স্ট অফ অল বিজ্ঞানের ডেমোক্রিটাস কি করছিল? প্রথম হচ্ছে তোমার অ্যাটমের ধারণা দেন। কি করেন তুমি? প্রথম ধারণা দেন পদার্থের অবিভাজ্য একক আছে। কি ধারণা দেন? পদার্থের অবিভাজ্য একক আছে। একটা সময় তোমার চিন্তা করা হয়তো একটা পদার্থ আছে, যেটা তোমার পদার্থ থেকে ক্ষুদ্র করলে কি হয়, একটা পদার্থ যখন আমরা ক্ষুদ্র করি, একটা ইলেকট্রন আর একটা হচ্ছে আমরা কি পাই, নিউক্লিয়াস পাই। অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা কি পাই, পরমাণু পাই। সরি, নিউট্রন থেকে তো তারপর কোয়ার্কে যাই। অ্যান্ড কোয়ার্ক তো সবচেয়ে ক্ষুদ্র কণিকা। তখন বলা হয়তো যে, তখন চিন্তা করা হয়তো এটাকে ক্ষুদ্র করতে এত ক্ষুদ্র করা যায়, মানে এই ক্ষুদ্রতার যে ইয়েটা আছে, ক্রমদার আছে, চলতেই থাকে। বাট বিজ্ঞানী হচ্ছে তোমার ডেমোক্রিটাস বলে যে এ হচ্ছে তোমার কি করে, প্রথম ধারণা দেন কি ধারণা দেয়? প্রথম পদার্থের অবিভাজ্য একক আছে। এই যে এই একক যেটা আছে, অবিভাজ্য একক, এর নাম কি দিছিল মনে আছে কি তোমার? অ্যাটম দিছিল। ক্লাস 7 এ পড়ছিলা না? এই যে একক আছে, এর নাম কি দিছিল? এর নাম দেওয়া হয়েছিল, যার নাম কি দিছিল তোমার? যার নাম অ্যাটম দেওয়া হয়েছিল। অ্যাটম শব্দের অর্থই হচ্ছে তোমার যা হচ্ছে ভাগ করা যায় না। অ্যাটম শব্দের অর্থই হচ্ছে তোমার যা ভাগ করা যায় না। দেখো অ্যাটম যে শব্দটা আছে, যে অ্যাটম হচ্ছে তোমার, এইটাকে এইভাবে লেখা যায় এ প্লাস টম। এ প্লাস হচ্ছে তোমার টম আকারে লেখা যায়। আর এটার অর্থ হচ্ছে যা ভাগ করা যায় না, যা হচ্ছে বিভক্ত করা যায় না, যা
ভাগ করা যায় না, বুঝছো? যা কি করা যায় না, ভাগ করা যায় না। এরপরে হচ্ছে তোমার আরো কয়েকজন বিজ্ঞানী ধীরে ধীরে আসতে ছিল। এরপরে দেখো এটা হচ্ছে তোমার এতটুকু গেল। এরপরে হচ্ছে আরিস্তারাকাস, বিজ্ঞানী আরিস্তারাকাস আসবে এরপরে। দেখো এরপরে হচ্ছে তোমার দেখো এই যে এরপর বিজ্ঞানী হচ্ছে তোমার আরিস্তারাকাস। বিজ্ঞানী আরিস্তারাকাস আসবে। দেন বিজ্ঞানী আরিস্তারাকাস আসে বললো যে কি বললো, বিজ্ঞানী আরিস্তারাকাস এসে বললো তোমার প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছিল। ইনি হচ্ছে ফার্স্ট সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছিল। প্রথম ব্যক্তি যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছিল। সৌরজগতের ধারণা দেন, সৌরজগতের ধারণা দেন। এটা বলতে কি বোঝায়? সৌরজগতের ধারণা যে তোমার কি কেন্দ্রিক, সূর্য কেন্দ্রিক। তার মানে কি সূর্যকে হচ্ছে সেন্টারে লেখে। দেন এর আগে চিন্তা করা হয়তো তোমার পৃথিবীর চারপাশে সূর্য করে। দেন এ হচ্ছে তোমার চিন্তা করে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীরা ঘুরতে থাকে, এই চিন্তাটা করছিল। দেন এরপরে হচ্ছে আসবে পদার্থবিজ্ঞান ক্রমবিশেষ কিছু তো করতেছি, আমরা তো আদি পর্ব করতেছি, এটা আদি পর্ব দিলে তো হইতো। যাই হোক আমরা হচ্ছে লিখে ফেলছি, সমস্যা নেই, আমরা এইটাই আছি তা। ওকে দেন দেখো এরপরে হচ্ছে বিজ্ঞানী কোন বিজ্ঞানী ছিল দেখো, সেলেউকাস বিজ্ঞানী। এরপর হচ্ছে তোমার সেলেউকাস আসবে। বিজ্ঞানী সেলেউকাস আসার পর বলেন যে এটা কত তোমার, এই সালটা হচ্ছে তোমার 310 বিসি, 310 বিসি। সেলেউকাস আসার পরে তোমার বলে যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণাটি যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করেছিলেন। তোমার একটু আগে আমরা কি দেখলাম, এই যে উল্টো পাল্টা করে হেলাইছি নাকি, সেলেউকাস তো এখানে যাবে না, সেলেউকাস তবে এইখানে, এই যে এখানে দেখো, এই যে এখানে কি হলো তোমার আরিস্তারাকাস হইলো কি করলো, প্রথম ব্যক্তি যিনি সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিল। এটা কত ছিল, এটা ছিল তোমার হচ্ছে 310 বিসি ধারণা দিল। এন্ড তোমার এরপরেই হচ্ছে বিজ্ঞানী সেলেউকাস এসে প্রমাণ দিল তোমার সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণার প্রমাণিক ব্যাখ্যা দেন। ওকে আজকে এই পর্যন্ত রাখি না, কি বলো? বেশি দিলে তোমাদের আবার প্যারা হয়ে যাবে। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা, আর হচ্ছে কয়েকটা বিজ্ঞানীর নাম আছে, আর কয়েকটা বিজ্ঞানী আছে অলরেডি, এখনো তোমার কয়েকজন বিজ্ঞানী আছে। আমি চাচ্ছি না আর কন্টিনিউ করতে, অলরেডি 50 মিনিট হয়ে গেছে, তোমাদের এর বেশি ক্লাস উচিত না। যাক, এরপরের গুলা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এরপরে আরো 3-4টা বিজ্ঞানী হচ্ছে আদি পর্বের বাদ আছে, ওইগুলো নিয়ে আলোচনা করবো। দেন হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের যে বিজ্ঞানীরা আছে তাদের নিয়ে হচ্ছে আলোচনা করবো। ওকে, আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।